দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মস্তিষ্কে আঘাত, চিকিৎসা ও করণীয়। দর্শক, বিভিন্ন কারণে অনেক সময় আমরা মাথায় আঘাত পেয়ে থাকি। মাথায় আঘাতের প্রধান কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা, এছাড়া উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া, খেলাধুলা, কাজ করতে গিয়ে আঘাত ইত্যাদি। নানান কারণে আমরা আঘাত পেয়ে থাকি। যখন আমরা আঘাত পেয়ে থাকি তখন মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং এই আঘাতের কারণে নানা রকমের জটিলতা দেখা যায়। এই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন ব্রেন স্পাইন স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাক্তার মুহসান আশফাক, কনসালটেন্ট ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার মুহসান আশফাক, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। থ্যাংক ইউ। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, মস্তিষ্কের আঘাতজনিত যে বিষয়গুলো রয়েছে। এবং বলা হয় মানব শরীরের নিয়ন্ত্রক হচ্ছে মস্তিষ্ক। যখন মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হয় অবশ্যই নানা রকমের জটিলতা দেখা দেয়। প্রথমে একটু শুরু করতে চাই, মস্তিষ্কের আঘাত বলতে আমরা কি বুঝি? আপনাকে ধন্যবাদ। মস্তিষ্কে আঘাত বলতে শুধু যে ডিরেক্ট মানে ব্রেনের উপরেই আঘাত, বিষয়টা এরকম না। একদম বাইরে থেকে আমরা যদি চিন্তা করি, চামড়া থেকে ব্রেনের ভেতর পর্যন্ত পুরোটাকে আমরা মস্তিষ্কের আঘাত বলতে পারি। ধরেন আপনি অনেকগুলো কারণ বললেন, এই কারণগুলোর ভিতরে যে কোনো একটাই, কেউ যদি মাথায় আঘাত পায়, চামড়ার নিচে রক্ত জমে গেছে, এটাও মস্তিষ্কের আঘাতের একটা অংশ। মাথার হাড্ডিটা ভেঙে গেছে, হাড্ডির নিচে ব্রেনের বাইরে একটা পর্দা আছে, পর্দাটা ছিঁড়ে গেছে, তার নিচে ব্রেইনের উপরে কোনো রক্তক্ষরণ হচ্ছে, অথবা পর্দার বাইরে রক্তক্ষরণ, ব্রেইনের ভেতরে রক্তক্ষরণ, অথবা ব্রেইনের ভেতরে পানির থলি আছে ওইখানে রক্তক্ষরণ। এই বাইরে থেকে ভেতর পর্যন্ত এই ৬-৭ ধরনের সব কিছুকে আমরা মস্তিষ্কের আঘাতের ভিতরে ধরতে পারি। আচ্ছা, মস্তিষ্কের আঘাতের কোনো শ্রেণী বিভাগ আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। মস্তিষ্কের আঘাতকে আসলে অনেকভাবে ক্লাসিফাই করে। তো আমাদের সবচেয়ে পপুলার ক্লাসিফিকেশন হচ্ছে, আমাদের একটা স্কেল আছে যে মানুষের জ্ঞান কীরকম আছে এটার উপর ডিপেন্ড করে একটা স্কেল আছে। এটা সর্বনিম্ন 0.3, সর্বোচ্চ 0.15। যদি 14 থেকে 15 থাকে পয়েন্ট, তাহলে আমরা বলি এটা হালকা একটা আঘাত। যদি 9 থেকে 13 থাকে তাহলে এটা মাঝারি ধরনের আঘাত। আর 8-এর নিচে যদি থাকে তখন আমরা এটাকে বলি খুবই ক্ষতিকর একটা আঘাত। এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট আছে, যেমন একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। যখন প্রথম সে আঘাত পেল, এটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারিটা প্রিভেন্ট করা যাবে না, কারণ সে তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তার, তো এটা প্রিভেন্ট করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। আমাদের সকল চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে সেকেন্ডারি প্রিভেন্ট করা। এই আঘাতের পরে ব্রেনটা ফুলে যায়, ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অথবা রক্তক্ষরণ হয়, অথবা ব্রেনে যে অক্সিজেনটা লাগে ব্রেন অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, এগুলো হচ্ছে সেকেন্ডারি। আমাদের সকল চিকিৎসার উদ্দেশ্যই হচ্ছে সেকেন্ডারিটাকে প্রতিরোধ করা। আচ্ছা, খুব সুন্দর করে বিশ্লেষণ করে বললেন। একটু জেনে প্রথম দিকে চলে আসতে চাই। আপনি বলছিলেন যে মাঝারি আছে, পরে হচ্ছে সিভিয়ারের দিকে যাব। প্রথম অবস্থায় আপনারা যখন দেখেন একজন রোগী হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনারা কি কি ডায়াগনোসিস করে থাকেন বা কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন? প্রথমে যখন একজন রোগী আঘাতপ্রাপ্ত হয়, তার জ্ঞানের মাত্রা, তার বমি আছে কিনা, খিঁচুনি হচ্ছে কিনা, অজ্ঞান হয়ে গেছে কিনা, তার শরীরের কোনো একটা দিক দুর্বল হয়ে গেল কিনা, তারপরে সে কথা বলতে কোনো কষ্ট হচ্ছে কিনা, এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। প্রথম পরীক্ষাই হচ্ছে আঘাতের জন্য সিটি স্ক্যান অফ ব্রেইন। এটাই গোল্ড স্ট্যান্ডার্ড। এই একটা পরীক্ষাই সকল ধরনের ডায়াগনোসিস করার জন্য যথেষ্ট, সিটি স্ক্যান অফ ব্রেইন। সব ক্ষেত্রে করতে হবে সিটি স্ক্যান, নাকি কোনো স্পেসিফাই কোনো ব্যাপার আছে যে এই ক্ষেত্রে না করলেও চলবে? যেমন ধরেন, যদি জ্ঞান ভালো থাকে, বমি না হয়, খিঁচুনি না হয়, কথাবার্তা স্বাভাবিক থাকে, এসব ক্ষেত্রে করার দরকার নেই। আচ্ছা, আমার সামনে যদি কোনো ব্যক্তি মাথায় আঘাত পেয়ে থাকে সিভিয়ারভাবে, মানে খুব জোরে আঘাত পেয়েছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথম কাজটাই হচ্ছে এটা ইনশিওর করা যে তার জিহ্বাটা উল্টা দিকে ঢুকে নিঃশ্বাসটা যাতে বন্ধ না হয়ে যায়। ধরলাম কোনো একটা জায়গায় কেউ একজন আঘাত পেয়েছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, দুইটা কাজ করার আছে। এক নম্বর হচ্ছে যে জায়গায় রক্তক্ষরণ হচ্ছে সে জায়গায় চাপ দেওয়া যাতে রক্তক্ষরণটা না হয়। দ্বিতীয় হচ্ছে তার যাতে শ্বাস প্রশ্বাসটা ঠিক থাকে, জিহ্বাটা উল্টে না যায়, এই কারণে মুখের ভিতরে যে কোনো কিছু একটা ঢুকিয়ে দিয়ে জিহ্বা উল্টানো প্রিভেন্ট করা। এই দুইটা করে তাকে সাথে সাথে হসপিটালাইজ করা, এইটাই সাধারণ মানুষের দুটো কাজ। আচ্ছা, আঘাত তো অনেক ধরনের রয়েছে বললেন, যেমন কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। যদি রক্তক্ষরণ না হয়, তবে আঘাতটা হচ্ছে খুব জোরে সোরে সে পেয়েছে কিন্তু সে বুঝতে পারছে না, সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? কখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে রক্তক্ষরণ মনে হচ্ছে যে হয়নি,
কিন্তু ব্রেনের ভিতরে আমাদের যে ছোট ছোট মাইক্রোস্কোপিক বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম জিনিসগুলো থাকে, সেগুলো এমন জোরে না রাখায় সিটি স্ক্যান অথবা এমআরআই আমরা কোনো কিছু পাই না, কিন্তু আমাদের রোগী অজ্ঞান থাকে। তাহলে মনে হচ্ছে রক্তক্ষরণ হয়নি, কিন্তু রোগী খারাপ। আচ্ছা, তো এইসব ক্ষেত্রে সবসময় রোগীকে হসপিটালাইজ করতে হবে। আর সিমটম সব রোগীর জন্য সেম, মাথা ব্যথা, বমি, খিঁচুনি, কোনো একদিক দুর্বল হয়ে যাওয়া, জ্ঞান হারানো। অর্থাৎ প্রথমত দেখে নিতে হবে জ্ঞানের মাত্রাটা কেমন আছে, সেন্সে আছে কিনা, জ্ঞান কেমন আছে। তাছাড়া যে রকম উপসর্গগুলো বললেন যদি সেগুলো থাকে, তারপর সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ বিষয়ে আরও আলোচনা করব, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি। ধন্যবাদ দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি মস্তিষ্কের আঘাত এবং এর চিকিৎসা নিয়ে। কথা বলার জন্য সাথে আছেন ডাক্তার মুসান্না আশফাক। কথা বলছিলেন আপনি যে মস্তিষ্কের কত ধরনের আঘাত থাকতে পারে। আমি একেবারে সিভিয়ারের দিকে চলে যাই। যদি কোনো রোগী সিভিয়ারলি হচ্ছে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ম্যানেজমেন্টটা করে থাকেন? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমি আপনার সাথে 4-5টা অভিজ্ঞতা শেয়ার করব। অবশ্যই। ক্যাফে ইডেনের একটা রোগী আমাদের কাছে একদিন আসলো রাত 1টা বাজে। 12টার সময় অ্যাক্সিডেন্ট, মাথার ভিতরে আমরা দেখলাম অনেক রক্ত। আমরা রাত 2টার সময় অপারেশন করছি। 3 দিন পরে সে ছুটি হয়ে বাড়ি চলে গেছে। তার কোনো এইচডিও, আইসিইউ কোনো সাপোর্ট লাগে নাই, সম্পূর্ণ সুস্থ। একজন বয়স্ক মহিলা আমাদের কাছে আসলেন 3 ঘন্টা পরে। আসার 1 ঘন্টা পরে আমরা অপারেশন করলাম। ঘটনা ঘটার থেকে 4 ঘন্টা ডিস্টেন্স। উনি 3 দিন আইসিইউতে ছিলেন, 2 সপ্তাহ পরে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। আরেকজন ভদ্রমহিলা আসছেন, কুমিল্লা থেকে আসছেন। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে 12টায়, উনি রওনা দিয়েছেন 2টায়, আমাদের কাছে এসে পৌঁছাইছেন রাত 8টায়। আমরা অপারেশন করছি 12টায়, 12 ঘন্টা পরে। আমাদের হয়তো কপাল খারাপ, যে কোনো কারণেই হোক, উনি 13 থেকে 14 ঘন্টা পরে উনি মারা গেছেন। আরেকজন ভদ্রলোক আসছেন, উনি আসার 6 ঘন্টা পরে আমরা অপারেশন করতে পারছি। উনি এখন আইসিইউতে আছেন, কিন্তু মোটামুটি উনি জ্ঞান ফিরে পেয়েছেন। আর শেষ আরেকজন ভদ্রলোক, উনি আমাদের কাছে আসছেন 9 ঘন্টা পরে। আমরা অপারেশনের জন্য প্রিপারেশন নিয়েছি, অপারেশন করতে চেয়েছি, কোনো কারণে ওনারা তখন অপারেশনে রাজি হয়নি। পরের দিন সকালে আমরা অপারেশন করেছি। ততক্ষণে তার ব্রেনের একটা অংশ পচে গিয়েছে, কিন্তু প্রথম সিটি স্ক্যানে তার ব্রেন মোটামুটি ভালো ছিল। আপনি খেয়াল করলে দেখবেন, যত রোগীর আমরা অপারেশন করেছি, 3 জন রোগীর কথা বললাম যাদের অপারেশন আমরা 4-5 ঘন্টার ভিতর করতে পেরেছি, তারা মোটামুটি সবাই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এইচডিও, আইসিইউ কোনো সাপোর্ট লাগে নাই। বাকি যে 3-4 জনের কথা বললাম, তাদের দেখা গেছে যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা সময় পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে। তো আমাদের একটা রুল আছে, রুল অফ 4। যদি 4 ঘন্টার ভিতর অপারেশন করা যায়, তাহলে মৃত্যুর হার 30%। তার মানে বেঁচে থাকবে 70% রোগী। এই 4 ঘন্টা পার হয়ে গেলে মৃত্যুর হার 60%। তার মানে বেঁচে থাকবে মাত্র 40% রোগী। তো রোগীর ক্ষেত্রে দেখা যায়, রোগী পার্টি যারা থাকেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তারকে বলে থাকেন যে আমরা গ্যারান্টি চাচ্ছি অপারেশনের পর রোগী বেঁচে থাকবেন কিনা। সেক্ষেত্রে তো আসলে গ্যারান্টি তার কোনো রকম অবকাশ আপনাদের কাছে থাকে না? কোনো ধরনের অবকাশ আমাদের কাছে থাকে না। আচ্ছা, ব্রেইনের রোগী 70% বেঁচে থাকবে, তার মানে কিন্তু এখন একটা হিউজ মার্জিন থাকলো। 30% রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন একটা মুসলমানি অপারেশনে মারা যাওয়ার সম্ভাবনা 0.05%, আরও কম। আর এখানে 30%। ডেফিনেটলি সব অপারেশনের মৃত্যুর ঝুঁকি আছে, এখানে 30%। গ্যারান্টি নেই, কিন্তু টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে যে রোগীর অপারেশন লাগবে, যত দ্রুত অপারেশন করা যাবে, তার ফলাফল তত ভালো হবে। এইটা অন্য কোনো অসুখের মতো না যে আচ্ছা একটু ব্যথা হচ্ছে, কিছুক্ষণ ওষুধ দিয়ে রাখি, আমরা পরে সিদ্ধান্ত নিয়ে জানাচ্ছি। বিষয়টা এরকম না, প্রতিটা সেকেন্ড একটা রোগীর কথা বলছিলেন যে একজন রোগীর ক্ষেত্রে দেখা গেল যে 10 ঘন্টা পার হয়ে গিয়েছে, প্রথম সিটি স্ক্যানটা ভালো ছিল, পরবর্তী সিটি স্ক্যানে দেখা গেল যে ব্রেনটা একেবারে বা মস্তিষ্কটা একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে, পচে গিয়েছে। তার ক্ষেত্রে আসলে কি জটিলতাটা আপনারা দেখতে পেরেছিলেন? তার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা একটু আগে বললাম যে প্রাইমারি ইনজুরি আর সেকেন্ডারি ইনজুরি। ওই প্রাইমারি ইনজুরির পর প্রতি সেকেন্ডেই সেকেন্ডারি ইনজুরি হতে থাকে। তার মানে ব্রেন তো চাপের ভিতর আছে, ব্রেন চাপে থাকলে ব্রেনের রক্তনালীগুলো চাপে থাকে। তার ক্ষেত্রে ওই রক্তের চাপে রক্তনালী একটা বন্ধ হয়ে গিয়ে ওই পাশের ব্রেনটা পুরোপুরি রক্ত সাপ্লাই বন্ধ হয়ে ব্রেনটা পচে গেছে। আচ্ছা, এবার একটু জেনে নিতে চাচ্ছিলাম আইসিইউর ব্যাপারটা। রোগীকে বললেন যে সব ক্ষেত্রে আসলে আইসিইউর প্রয়োজন হয় না, কোন কোন ক্ষেত্রে আইসিইউর প্রয়োজনটা হতে পারে? আমরা প্রথমে যে একটা ক্লাসিফিকেশন বললাম যে জ্ঞানের মাত্রা 8 অথবা তার নিচে থাকলে তখন আমরা আইসিইউতে রাখি। জ্ঞানের মাত্রা 8 থেকে 15 থাকলে তখন রোগীর আইসিইউ প্রয়োজন হয়। কতদিন পর্যন্ত আপনারা আইসিইউতে রেখে থাকেন? আইসিইউতে আমরা ততদিন পর্যন্ত রাখি। আমার ওই জ্ঞানের মাত্রার ভিতরে আবার একটু ক্লাসিফিকেশন আছে। যখন সে মোটামুটি রেসপন্স করে, চোখ খুলতে পারে, হাতটা নাড়াতে পারে এবং সে যখন নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তখন আমরা রোগীকে আইসিইউ থেকে আস্তে আস্তে কেবিনে শিফট করার প্ল্যান করি। আলোচনার
এখান থেকে এসে একটা প্রশ্ন আমার ছিল যে অনেক ক্ষেত্রে সাধারণ জনগণ বলে থাকেন যে ডাক্তাররা হচ্ছেন আইসিইউতে রেখে থাকেন, রোগী সুস্থ আছে তারপরেও তারা হচ্ছে আইসিইউতে আমার রোগীকে রেখেছেন। এই বিষয়ে আপনার মতামতটা আসলে কি? এইটাতে আসলে জনগণের একদম বিপক্ষেও যাওয়া যাবে না আর কি। কিছু কিছু জায়গা হয়তো এরকম আছে, হ্যাঁ, কিন্তু আপনি যদি রিনাউন্ড হসপিটালগুলোয় যান সেখানে ইন্ডিকেশন ছাড়া, প্রয়োজন ছাড়া কখনোই রোগীকে আইসিইউতে রাখা হয় না, কারণ ওইখানে তো পেশেন্ট লোড অনেক বেশি। ওইখানে এমন কোনো জিনিস নাই যে এই পেশেন্টটা চলে গেল একটা পেশেন্ট আসবে না, তা না, রেগুলার ফিল আপ হচ্ছে। সো রিনাউন্ড কোনো হসপিটালে এই ধরনের কোনো কাজ করা হয় না। আর আইসিইউ থেকে রুগীকে বের করাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। আমাদের পেশেন্ট, ধরেন আমার পেশেন্ট, যত দ্রুত সে আইসিইউ থেকে বের হবে তার ইনফেকশনের চান্স কমে যাবে, তাকে আমি তাড়াতাড়ি বাড়ি পাঠাতে পারবো। সো পেশেন্ট একদিনও আইসিইউতে বেশি রাখা আমার জন্য রিস্কি, সো আমরা রাখবো না। আমরা হচ্ছে মস্তিষ্কের এই ব্যাপারগুলো নিয়ে আরো আলোচনা করব। সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও ফিরছি। ঠিক আছে দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি আমরা মস্তিষ্কের আঘাত নিয়ে, সাথে আছেন ডাক্তার মোসান্না আশফাক। ডাক্তার মোসান্না আশফাক, এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। অবশ্যই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, নাম হচ্ছে ফিরোজা। প্রশ্নটি হচ্ছে আমার যে আমার মার হচ্ছে 2004 সালে মাথায় খুব আঘাত পাইছিল, তো এই অপারেশন করানো হয়েছে, সেলাই দেওয়া হয়েছে, কিন্তু এখন বর্তমানে মাথায় কোনো পানি দিতে পারে না, প্লাস হচ্ছে গরম সহ্য করতে পারে না, অতিরিক্ত বমি হয় অনেক। কি করণীয়? জি, আমি বুঝতে পেরেছি। আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আচ্ছা, উনি যে মাথায় আঘাত পেয়েছে কত সালে? 2004 সালে। ও, আর এর মাঝখানে এই সময় ভালো ছিলেন? হ্যাঁ, এর মধ্যে মানে ভালো ছিলেন বলতে না, প্রায় সময় ব্যথা করতো, ভালো ছিলেন না। ও আচ্ছা আচ্ছা। নতুন কোনো সিটি স্ক্যান, এমআরআই কিছু করানো আছে? না না, নতুন কিছু করানো হয়নি। বমি হয়? হ্যাঁ, বমি হয়, মাথা ব্যথা হলে প্রচন্ড বমি হয়। আচ্ছা আচ্ছা। এক নম্বর হচ্ছে আপনার যে কোনো একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জারি ডাক্তার দেখাতে হবে। অনেক সময় যেটা হয়, ডিলেড হাইড্রোকেফালাস বলি আমরা, অনেক দিন পরে মাথার ভিতরে পানি জমতে থাকে। আর যেহেতু 2004 সালে আঘাত পাইছেন, প্রায় 20 বছর পার হয়ে গেছে, এটা একটা ডায়াগনোসিস হতে পারে। সেকেন্ড হচ্ছে ট্রমার পরে পিটিএসডি বলি, স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। আরেকটা হচ্ছে এটা নিউ অনসেট মাইগ্রেনও হতে পারে। তো বেস্ট হচ্ছে একজন ডাক্তারকে কনসাল্ট করা আর একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করা। আশা করছি দর্শক আপনার উত্তরে উপকৃত হয়েছেন। এবার একটু আমাদের আলোচনায় ফিরে আসি। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, তা হচ্ছে চলচ্চিত্রে দেখা যেত নায়ক যখন মাথায় আঘাত পেত তখন হচ্ছে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, আসলে কি বাস্তবে তা হয়? হ্যাঁ, স্মৃতিশক্তি লোপ পায়। স্মৃতিশক্তি দুইভাবে লোপ পেতে পারে, একটা হচ্ছে রিট্রোগ্রেড, একটা অ্যান্টারোগ্রেড। ধরেন আঘাত পেলাম, আগের সব ভুলে গেছি, এখন থেকে যা করছি সব মনে আছে। আরেকটা হতে পারে যে আঘাত পেলাম, আগের সব মনে আছে, এখন যা করতেছি কিন্তু ভুলে যাচ্ছি। কিন্তু এইরকম কখনো হয় না যে আঘাত পেলাম একবার ভুলে গেছি, আরেকবার আঘাত পেলাম মনে পড়ছে, এটা কখনো হয় না। আচ্ছা, আপনি বলছিলেন যে যখন হচ্ছে সিভিয়ার আঘাত পেয়ে থাকে তখন রোগীকে আপনারা আইসিইউ ম্যানেজমেন্ট দিয়ে থাকেন, সমস্ত অপারেশনের পর যখন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন, যেমন এই যে একজন দর্শক আমাদের সাথে মাত্র যুক্ত হলেন, তিনি যেমনটা বলছিলেন কিছু জটিলতা দেখা দিচ্ছে, সাথে আর কি কি জটিলতা দেখা দিতে পারে? আরেকটু পিছন থেকে যদি শুরু করি, একটা পেশেন্ট যখন আইসিইউ থেকে আমরা কেবিনে শিফট করি, তখন পেশেন্টটা আসলে একটা বাচ্চার মতো। ধরেন একটা 2 বছরের বাচ্চা, শুধু সে অনেক বড়, তার ওজনটা অনেক বেশি, কিন্তু তাকে আপনার খাওয়াতে হবে, তার জামাটা বদলাতে হবে, তাকে গোসল করাইতে হবে, তার দাঁত ব্রাশ করে দিতে হবে, পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে, হাত পা নাড়াচাড়া করে দিতে হবে। সো বেসিক্যালি পেশেন্ট যখন আইসিইউ থেকে কেবিনে যায়, সে খারাপ দেখি তো সে আইসিইউতে ছিল, সে একদম বাচ্চার মতো, তার টপ টু বটম 2 বছর 3 বছরের বাচ্চাদের যেভাবে সেবা যত্ন করতে হয়, টোটাল সেবা যত্নটা করতে হবে। সো অনেকগুলো জটিলতা হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট জটিলতা হচ্ছে লাংস ইনফেকশন হয়, আর একটা হচ্ছে বেড সোর হয়, টানা শুয়ে থাকার কারণে পিঠে ঘা হয়ে যায়। এই দুইটাই হচ্ছে সবচেয়ে বড় জটিলতা, যেই কারণে যাদের একটা অ্যাফোর্ডেবিলিটি আছে তাদের উচিত সবসময় বাসায় একজন অথবা 2 জন কেয়ারটেকার রেখে এই পেশেন্টগুলোর সেবা করা, কারণ এটা একা একা সেবা করা খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, এই তো গেল হচ্ছে কিছু জটিলতার কথা বললেন। এবার চলে আসি আরেকটা জটিলতার কথা আমি শুনেছি, সেটা হচ্ছে লুসিড ইন্টারভাল, বা মাঝে মাঝে হচ্ছে স্মৃতিশক্তি চলে আসে, মাঝে মাঝে ভুলে যায়, এরকম একটা কন্ডিশন হয়। এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, লুসিড ইন্টারভালটা আসলে? লুসিড ইন্টারভালটা হয় আগে, যেমন ধরেন আপনি আঘাত পেলেন, আঘাত পেয়ে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, এই রাস্তায় আঘাত পেয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেছে, তারপরে আবার একটু পরে সে উঠে বসলো, বসে কিছুক্ষণ কথা বলে আবার সে অজ্ঞান হয়ে গেল। তাহলে মাঝখানের এই সময়টা হচ্ছে লুসিড ইন্টারভাল।
লুসিড ইন্টারভাল মানে হচ্ছে তার ব্রেনে কোনো একটা ড্যামেজ আছে, এবং এই লুসিড ইন্টারভাল হচ্ছে একটা হসপিটালাইজেশনের ইন্ডিকেশন, এবং তাকে অবশ্যই একটা সিটি স্ক্যান করে দেখতে হবে যে তার মাথায় কোথাও রক্তক্ষরণ আছে কিনা। এর চিকিৎসাটা কি? যদি এটা ডিপেন্ড করবে রক্তক্ষরণের উপরে, সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী এটার চিকিৎসা, যে জায়গায় সমস্যা সেই জায়গায় চিকিৎসা। এবং পরবর্তীতে কি সম্পূর্ণভাবে এটা নিরাময় করা সম্ভব? হ্যাঁ, এই লুসিড ইন্টারভালটা কিন্তু কোনো ডিজিজ না, এটা একটা ধরেন মাথা ব্যথার মতো, এটা একটা এক্স্যাক্টলি এটা একটা উপসর্গ। মাথা ব্যথা যেমন একটা উপসর্গ, লুসিড ইন্টারভাল একটা উপসর্গ। সিটি স্ক্যানে দেখতে হবে কি কারণে হয়েছে, ওই কারণটার চিকিৎসা করলেই লুসিড ইন্টারভালের চিকিৎসা হয়ে যাবে। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে মোটামুটি যারা হচ্ছে বয়স্ক রয়েছেন রোগীদের তাদের বিষয়, একটু একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, শিশুদের নিয়ে একটু কথা বলতে চাই। যখন হচ্ছে একজন শিশু মানে হচ্ছে কি একটু হাঁটাচলা শুরু করে, তখন কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি যে বিষয়টা হয়, খাট থেকে পড়ে যায় বা হঠাৎ করে চলতে গিয়ে হাঁটতে গিয়ে সে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তখন হচ্ছে আমরা কি করতে পারি একজন শিশু যখন এরকম ব্যথা পায়? শিশুদের যখন মাথায় আঘাত পায় তখন সবচেয়ে কমন সিমটম হচ্ছে বমি হয়। শিশুদের বমি হয়, এবং বমি হলে মা বাবা ভয় পেয়ে যায়, আমাদের কাছে নিয়ে আসে। এটা মনে রাখতে হবে যে শিশুরা মাথায় আঘাত পেলে 3-4 দিন ধরেন মাথার ভিতরে কিচ্ছু নাই, সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখলাম কিচ্ছু নাই, তারপরেও 3-4 দিন টানা বমি থাকবে। আচ্ছা, এই বমির ওষুধটা চলবে, এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আর আমাদের মাথার হাড্ডিগুলো জন্মের সময় জোড়া লাগানো থাকে না, ফাঁকা ফাঁকা থাকে। শিশুদের মাথায় হাড্ডিগুলো ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকা ফাঁকা থাকার কারণে মাথার ভিতরে যদি রক্ত জমেও শিশুরা হঠাৎ করে খারাপ হয়ে যায় না, হঠাৎ অজ্ঞান হয়ে যায় না, হঠাৎ বমি হয় না, প্রচণ্ড মাথা ব্যথা হয় না, সময় পায় শিশুরা। যে কারণে শিশুদের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমে নিয়ে আসা একটা আলট্রাসোনোগ্রাম করি আমরা ছোট বাচ্চাদের। আলট্রাসোনোগ্রাম করে আমরা শুধু চেক করে নিই মাথার ভিতরে কোনো রক্ত আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে ভয়ের কিছু নেই, বমির ওষুধ খেলে হাইয়েস্ট সপ্তাহখানেক বমিটা থাকবে, তারপরে ভালো হয়ে যাবে। আর যদি কোনো কিছু থাকে তাহলে ম্যানেজমেন্ট বড়দের মতোই, যা থাকবে তার চিকিৎসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোসান্না আশফাক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আজ আলোচনা করলাম মস্তিষ্কের আঘাতের চিকিৎসা এবং এই বিষয়ে করণীয় নিয়ে, এবং শুনলেন ডাক্তার মোসান্না আশফাক কি বলছিলেন। তাছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলেন, শিশুদের মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে যদি বমির যে উপসর্গগুলো থাকে তা যদি থাকে, ভয়ের কোনো কারণ নেই, এই উপসর্গগুলো সময়ের সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।